আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রাইম পাঠশালাতে। সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। তো প্রাইম পাঠশালা থেকে আমরা একটা নতুন সিরিজ চালু করা শুরু করছি। সেটা হলো কি যে আমি স্পেশালি তোমাদেরকে কেমিস্ট্রি এবং ফিজিক্সে যে কাজটা করব, প্রত্যেকটা অধ্যায়ে টপিক ধরে ধরে প্রত্যেকটা অধ্যায়ে টপিক ধরে ধরে সেই টপিকের উপরে এক্সক্লুসিভ ভিডিও দেওয়ার চেষ্টা করব। যেমন আমরা প্রথম শুরু করছি, যেটা হলো কেমিস্ট্রির 10ম অধ্যায়, যার নাম হলো খনিজ সম্পদ, ধাতু ও অধাতু। এই অধ্যায়টাকে আমি অ্যানালাইসিস করে টোটাল 8টা কোশ্চেন বের করছি। যে 8টা কোশ্চেন বা যে 8টা পার্ট যদি তুমি ঠিকঠাকভাবে পড়তে পারো, বুঝে পড়তে পারো, তাহলে যে কোনো কোশ্চেনে আসো না কেন, যত ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসো না কেন, তুমি সম্পূর্ণরূপে অ্যান্সার করতে পারবা। সেটা শর্ট কোশ্চেন হোক, সেটা লং কোশ্চেন হোক, সেটা বড় ছোট এমসিকিউ, সব জায়গাতেই তুমি কম বেশি অ্যান্সার করতে পারবা। কেন করতে পারবা? এমসিকিউ তো কেন করতে পারবা? কারণ তোমার বেসিকটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। তো সেই ধারাবাহিকতায় আজকের এই 10ম অধ্যায়, কেমিস্ট্রি 10ম অধ্যায়ের প্রথম যে টপিকটা, সেটা হলো শিলা। শিলা আসলে এটা এই ক্যাটরিনা কাইফের শিলা কি জাবানি না, এটা হলো রক বা শিলা। রকের শিলা এমনও না, আসলে আমরা যে পাথর বলি, পাথর বা শিলা, সেটা হলো আমাদের প্রথম টপিক। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। ওকে, তো প্রথম টপিকটার নাম কি তাহলে? শিলা। ওকে, শিলা আসলে জিনিসটা কি? শিলা জিনিসটা যদি আমরা একটু বুঝতে হয়, প্রথমে আমাকে বুঝতে হবে খনিজ। প্রথমে আমাকে বুঝতে হবে কি নিয়ে? খনিজ নিয়ে বুঝতে হবে। আচ্ছা, খনিজ জিনিসটা কি? খনিজ খনিজ বলতে বোঝানো হয়, খনিজ বলতে আমরা সাধারণত বুঝি বিভিন্ন রাসায়নিক পদার্থ একসাথে মিলিত হয়ে, রাসায়নিক পদার্থ বা রাসায়নিক মৌলগুলা একসাথে মিলিত হয়ে আলাদা আলাদা যে যৌগ গঠন করে মাটির ভিতরে যেগুলো আসলে থাকে, সেগুলোকে আমরা বলি খনিজ। যেমন খনিজের যদি কয়েকটা উদাহরণ দিই আমরা, যেমন আমরা বলতে পারি সিলিকন ডাইঅক্সাইড, এটা একটা খনিজ হইতে পারে। ওকে, তারপরে অ্যালুমিনিয়াম অক্সাইড, সাথে আবার 2 অণু পানি থাকে, হ্যাঁ, এইটা হইতে পারে। আবার সাথে আমরা আবার বলতে পারি Fe2O3, এটা হইতে পারে। ওকে, বিভিন্ন ধাতব অক্সাইড এবং সালফাইড এমন হইতে পারে, জিঙ্ক সালফাইড, এইগুলো হইতে পারে। তো এইগুলা হলো খনিজ, যেগুলা মাটির ভিতরে মিশে থাকে। ওকে, এই খনিজগুলা কি করে? ছোট ছোট কণা তৈরি করে। এরা ছোট ছোট কণা তৈরি করে এবং এই কণাগুলো খুব শক্তপোক্ত কণা, এগুলো খুব শক্ত কণা। ওকে, তাহলে খনিজগুলো মিলিত হয়ে ছোট কণা থাকে। এই ছোট কণাগুলো আবার মিলিত হয়ে, ছোট কণাগুলো আবার মিলিত হয়ে বড় কণা তৈরি করে। এই যে বড় কণা যেটা তৈরি করলো, এর নামই হলো ক্যাটরিনা কাইফ, আই মিন শিলা। এটার নাম কি তাহলে? এটার নাম হলো শিলা। আর এইটার নাম কি? এটা হলো খনিজ পদার্থ, ক্ষুদ্র খনিজ পদার্থ আমরা বলতে পারি, ক্ষুদ্র কণা, খনিজ পদার্থের ক্ষুদ্র কণা। ওকে, এটা হলো খনিজ পদার্থের ক্ষুদ্র কণা এবং এই ক্ষুদ্র কণাগুলো একসাথে মিলিত হয়ে কি তৈরি করলো? বড় কণা। এবং এই বড় কণাকে আমরা কি বলছি? এটাকেই বলছি আমরা শিলা। ওকে, সেই কথাটা এখানে লেখা রয়েছে, বিভিন্ন খনিজ পদার্থ মিশ্রিত হয়ে কিছু শক্ত কণা তৈরি করে। ওই শক্ত কণা সমূহ আবার একত্র হয়ে যে পদার্থ তৈরি করে তাকেই বলা হয় শিলা কি জাবানি। ওকে ওকে, তারপরে যদি আমরা এই শিলাটা বুঝে থাকি, যে শিলা, রক অথবা পাথর, এই জিনিসটা যদি আমরা বুঝে থাকি, তখন আমাদের মাথার ভিতরে একটা কোশ্চেন ঘুরপাক করতে পারে, এই শিলার কি কোনো প্রকারভেদ হয়? এর কি কোনো কি বলা হয়, ভাই বোন আছে কিনা, সেটা আসলে বের করার চেষ্টা করবো আমরা। তো চলো, শিলাকে আসলে সাধারণত 3টা ভাগে ভাগ করা যায়, অনেকভাবে ভাগ করা যেতে পারে। তার ভিতরে শিলা কিভাবে তৈরি হয়েছে, ভালো করে খেয়াল করো, কিভাবে তৈরি হয়েছে তার উপর নির্ভর করে শিলাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারছি, টোটালি 3 ভাগে ভাগ করতে পারছি। প্রথমটাকে কি বলছে? প্রথমটাকে বলছে আগ্নেয় শিলা, আমরা পড়বো, সুন্দর করে পড়বো। দ্বিতীয়টাকে বলছে ওরা পাললিক শিলা এবং 3 নাম্বারটাকে বলছে রূপান্তরিত শিলা। প্রত্যেকটা শিলা ছবি সহকারে আমরা ডিটেলস জানার চেষ্টা করব, যেন পরীক্ষার হলে কোনো রকমভাবে আমাদের মিস না হয়ে যায়। ওকে, প্রথমটা হলো কি আগ্নেয় শিলা, 2 নাম্বারটা হলো পাললিক শিলা এবং 3 নাম্বারটা হলো রূপান্তরিত শিলা। চলো আগ্নেয় শিলাটা আমরা একটু দেখে আসি। ওকে, সুন্দর একটা ছবি সহকারে আমরা আগ্নেয় শিলার একটা পেজে চলে আসছি। খেয়াল করো, আগ্নেয় শিলা কি? আগ্নেয়গিরির কথা আমরা শুনি নাই এমন মানুষ হয়তো বা আমরা ক্লাস 9-10-এ পড়ে এমন ছেলেপেলে পাওয়া বেশ কঠিন। আগ্নেয়গিরিটা কি? আগ্নেয়গিরি হলো যেখান থেকে মূলত লাভা বের হয়, সেটাকে বলা হয় আগ্নেয়গিরি, বা আগ্নেয়গিরি অগ্নি উৎপাত হয় এমন একটা জায়গা, সেই জ্বালামুখটাকে আমরা বলি আগ্নেয়গিরি। যেমন এইটাকে আমরা আগ্নেয়গিরি বলতে পারি। ওকে, এবার এই আগ্নেয়গিরিতে আসলে হয়টা কি, সেই কাহিনীটা আমরা একটু বোঝার চেষ্টা করবো। ওকে, খেয়াল করো, পৃথিবীর কেন্দ্রের কথা আমরা যদি একটা পৃথিবীর কল্পনা করি, একটা গোল করে একটা পৃথিবী আঁকাই, ধরো এটা একটা পৃথিবী, যদিও পৃথিবী না। আচ্ছা, পৃথিবীর যে কেন্দ্র আছে, কোর আছে, একদম মাঝখানে যে অংশগুলো আছে, হ্যাঁ, এখানে মূলত কি হয়, এখানে উচ্চ চাপ এবং তাপমাত্রা, এখানে কি, এখানে
উচ্চ চাপ ও তাপমাত্রা। তাহলে তাপমাত্রা কি? তাপমাত্রাও বেশি এবং চাপটাও বেশি। পৃথিবীর কোরে তাপমাত্রা এবং চাপের মানটা অনেক বেশি। কেন বেশি? এইটার অ্যান্সার মনে তুমিও দিতে পারবা। কারণ কি, দেখো পৃথিবীর উপরে কি আছে? এই পুরো অঞ্চলটা রয়েছে, তাই না? বলো, এই পুরো অঞ্চলটা, এই অঞ্চলগুলো কি করছে? পৃথিবীর কেন্দ্রে কি করছে বলো তো? চাপ দিচ্ছে না? বলো, এদের একটা ভর আছে না? পৃথিবীর কেন্দ্র কি ওদেরকে আকর্ষণ করছে না? আকর্ষণ করার কারণে কি হচ্ছে? চারিদিক থেকে চাপাচাপির ভিতরে রয়েছে পৃথিবীটা। ওকে, এই চাপাচাপির কারণে কেন্দ্রের চাপটা অনেক বেড়ে গেছে, আর চাপ বাড়লে তাপমাত্রাও বেড়ে যায়। এখন খেয়াল করো, পৃথিবীর এই পুরো সারফেস এরিয়া বলো বা পুরো অংশটাই কিন্তু কি দিয়ে তৈরি? তৈরি হলো খনিজ পদার্থ দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? খনিজ পদার্থ দিয়ে তৈরি। খনিজ পদার্থ কি অলরেডি আমরা জেনে আসছি। ওকে, এই খনিজ পদার্থের তৈরি। তাহলে কেন্দ্রে যেই খনিজ পদার্থগুলো আছে, এই খনিজ পদার্থের তাপমাত্রা অনেক বেশি, সাথে চাপের পরিমাণও অনেক বেশি। যেহেতু তাপমাত্রা অনেক বেড়ে গেছে, বেড়ে যাওয়ার কারণে এই কেন্দ্রে যেই খনিজগুলো আছে, এই খনিজগুলো কি হয়ে যায়? তরল অবস্থায় হয়ে যায়। এই খনিজগুলো কি হয়ে যায়? তরল হয়ে যায়। পৃথিবীর কেন্দ্রের খনিজগুলো কি অবস্থায় থাকে বলো তো? পৃথিবীর কেন্দ্রের খনিজগুলো থাকে তরল অবস্থায়। ওকে, এটাকেই আমরা বলি কি? এটাকে আমরা বলি ম্যাগমা। এটাকে কি বলি? ম্যাগমা। ভালো করে বুঝো, পৃথিবীটাই খনিজ দিয়ে তৈরি। পৃথিবীর কেন্দ্রে যে খনিজগুলো আছে, এই খনিজের উপরে অনেক বেশি প্রেশার, অনেক বেশি তাপমাত্রা থাকার কারণে ওইগুলা গলিত অবস্থায় হয়ে যায়, গলিত খনিজে রূপান্তরিত হয়, যাকে আমরা বলি ম্যাগমা। এখন দেখো, তাপমাত্রা তো অনেক বেশি এবং চাপ অনেক বেশি। চাপ অনেক বেশি থাকার কারণে ওরা কি করে? কেন্দ্র থেকে অনেক সময় বাইরে বেরিয়ে চলে আসে। বাইরে যখন বেরিয়ে আসে তখন কি হয়? ব্লাস্ট করে। কিভাবে বেরিয়ে আসে? ধরো মাটির কোনো একটা অঞ্চল ফাটে গেছে, এই জায়গায় ফেটে গেছে, ফেটে যেতে পারে, বিভিন্ন কারণে ফেটে যেতে পারে। ফেটে গেলে কি হয়? সেই ফাটা অঞ্চল দিয়ে, ধরো এই বরাবর একটা ফাটল ধরছে, এই বরাবর একটা ফাটল ধরছে, এই ফাটল দিয়ে ওরা কি হবে? সজোরে বাইরে বেরিয়ে আসবে। তাহলে ভিতরে যেই কেন্দ্রে যেই খনিজ পদার্থগুলো ছিল, এই খনিজ পদার্থ কি হয়েছে? এই ছিদ্র পথে বাইরে বেরিয়ে আসছে। বাইরে বেরিয়ে আসলে কি হবে? খনিজ পদার্থগুলো বাইরে ছড়িয়ে ছিটে যাবে চারিদিকে। এবার মনোযোগ দাও, এখানে যেহেতু তাপমাত্রা অনেক বেশি, উচ্চ তাপমাত্রা ছিল, এটা কি ছিল? উচ্চ তাপমাত্রা। ওকে, এখন এখানে যেহেতু তাপমাত্রা অনেক বেশি, কিন্তু এটা যখন বাইরে বের হয়ে আসলো, এই যে বাইরে যখন ছড়িয়ে ছিটে গেল চারিদিকে, এখানকার তাপমাত্রা তো কম, এটা হলো তো নিম্ন তাপমাত্রা। এটা কি? নিম্ন তাপমাত্রা। ওকে, তাহলে এই খনিজ পদার্থ যেগুলো বা যে ম্যাগমাটা উচ্চ তাপমাত্রা থেকে ব্লাস্ট করে বাইরে বেরিয়ে নিম্ন তাপমাত্রায় চলে আসে। যখন এই নিম্ন তাপমাত্রায় চলে আসবে তখন এরা জমাট বেঁধে যাবে। এতে তাপমাত্রা কমে যাওয়ার কারণে এরা কি হয়ে যাবে? সাথে সাথে জমাট বেঁধে যাবে। যখনই জমাট বেঁধে যাবে তখন এরা শক্ত কণায় রূপান্তরিত হবে। আগে খেয়াল করতো খনিজ পদার্থগুলো একটু আয়তন বেশি ছিল, যেহেতু তরল অবস্থায় ছিল, এটা ব্লাস্ট করে যখন বাইরে বেরিয়ে আসছে তাপমাত্রা কমে যাচ্ছে, আর তাপমাত্রা কমে গেলে কি হচ্ছে? শক্ত কণায় পরিণত হচ্ছে। অনেক খনিজ পদার্থ একসাথে মিলে শক্ত কণায় পরিণত হলো আগ্নেয়গিরির অগ্নি উৎপাতের কারণে। আগ্নেয়গিরির অগ্নি উৎপাতের কারণে এই পদার্থগুলা তৈরি হলো, এই রকগুলা তৈরি হলো। এই জন্য এদেরকে বলা হয় আগ্নেয় শিলা। শিলার উদাহরণ, শিলার সংজ্ঞা অলরেডি আমরা জানি যে অনেকগুলা কঠিন পদার্থ, শক্ত শক্ত কঠিন পদার্থ মিলিত হয়ে যে রক তৈরি করে তাকেই বলা হয় শিলা। আর এইটা যেহেতু আগ্নেয়গিরি অগ্নি উৎপাতের মাধ্যমে এই রকগুলা তৈরি হচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় আগ্নেয় শিলা। দেখো এখানে পড়ে দেখো যে আগ্নেয়গিরি থেকে যে গলিত পদার্থ সমূহ, সেটার নাম কি? সেটাকে বলা হয় ম্যাগমা। গলিত পদার্থ সমূহ মিশ্রণ বের হয়, তাকেই বলা হয় ম্যাগমা। ওকে, এই ম্যাগমা যখন ঠান্ডা হয়ে কঠিন পদার্থে পরিণত হয় তখন তাকে আগ্নেয় শিলা বলে। আর আগ্নেয় শিলার উদাহরণ কি? ছোটবেলা থেকে তুমিও পড়ছো, আমিও পড়ছি। সেটা কি? সেটা হলো গ্রানাইট। এমন কথা হলো, গ্রানাইট দেখতে কেমন? গ্রানাইট দেখতে কেমন? খেয়াল করো, শুধু আগ্নেয়গিরির উদাহরণ গ্রানাইট না, এখানে গ্রানাইট আছে, গ্রানাইটের পরে আছে ডায়োরাইট, তারপর আছে গ্যাব্রো, এরকম আরও আলাদা আলাদা আগ্নেয় শিলা আছে। এখন গ্রানাইটটা যেহেতু আমাদের বইতে দেওয়া আছে, গ্রানাইট সম্বন্ধে একটু জানা আমাদের উচিত, আমাদের মনে হয় একটু উচিত। ওকে, আচ্ছা, এই যে দেখো গ্রানাইট, আমি 3টা ছবি রাখছি এখানে। প্রথমত এটা হলো গ্রানাইটের প্রধান ছবি। প্রধান ছবি বলতে বোঝাচ্ছি আমি এখানে যে আমরা যদি একদম পাথর কেটে নিয়ে আসি, মানে আগ্নেয়গিরি অগ্নি উৎপাত হয়েছে, তার আশেপাশে যদি গ্রানাইট থাকে, আমি গ্রানাইটটা যদি কেটে নিয়ে আসি, এমন দেখতে হবে সেটা। ওকে, সাধারণত কী হয়? গ্রানাইট অনেক বড় বড় খণ্ড আকারে কাটা হয়। বড় বড় খণ্ড কেটে পরবর্তীতে এইগুলাকে ওই যে স্লাইস করা হয়, বড় বড় স্লাইস তৈরি হয়। স্লাইস করে এটাকে পলিশ করা হয়। পলিশ করলে এটা অনেকটা কি বলা হয় যে একটু যাদের বাজেট বেশি থাকে, যাদের
বাজেট বেশি থাকে তাদের অ্যাপার্টমেন্টে ওরা কী করে, টাইলসের পরিবর্তে গ্রানাইট বসায়। গ্রানাইটগুলো অনেক বেশি পশ, অনেক বেশি কি বলা হয় যে এইগুলো টেকসইও বেশি এবং এর টেক্সচার এবং সব কিছুই বেশ সুন্দর। দেখো এই যে সিঙ্কটা দেখছো, এই সিঙ্কের চারিপাশে যা ব্যবহার করা আছে এটা গ্রানাইট। তোমরা বিভিন্ন ফার্মেসির দোকান অথবা বিভিন্ন দোকানে দেখবা যে, বা বিভিন্ন কি বলা হয় এটা অডিটোরিয়াম রুমে দেখবা যে সামনে যেই টেবিলগুলো থাকে টেবিলের উপরে গ্রানাইট বসানো, বেশ দামি টেবিল এইগুলো কিন্তু। হ্যাঁ, ওকে, তাহলে আমরা গ্রানাইট বুঝলাম। এই যে গ্রানাইট থেকে গ্রানাইট কি তৈরি করা আছে, স্লাইস তৈরি করা আছে, সেখান থেকে আবার এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করা হচ্ছে। ওকে, তাহলে গ্রানাইটটা আমরা বুঝলাম। এবং এই গ্রানাইট আসলে ছিল কোথায় বলো তো? এটা ছিল পৃথিবীর কেন্দ্রে, ম্যাগমা হয়েছিল। সেই ম্যাগমা থেকে বাইরে বেরিয়ে আসছে, এসে শক্ত পাথর হয়ে গেছে, মানুষ এটাকে ধরে আবার বেসিনে ঢোকাই দিছে। মানুষের বুদ্ধি ভাই, স্যালুট। ওকে, চলো আমরা পরবর্তী শিলাতে যাই। ওকে, পরবর্তী শিলাতে যাই। ওকে, সেকেন্ড শিলাটা কি ছিল? সেকেন্ড শিলার নাম ছিল পাললিক শিলা। ছোটবেলা থেকে তুমিও পড়ছো, আমিও পড়ছি। পাললিক শিলা মানে বেলে মাটি, আর পাললিক শিলা মানে কি, যে লেয়ার তৈরি করবে, লেয়ার তৈরি করলে সেটা পাললিক শিলা। দেখতে কেমন জিনিসটা, আসলে দেখতে কেমন, দেখলে একটু ইমাজিন করা সম্ভব না? আচ্ছা, সেটাই আমরা দেখাবো। তুমি জীবনে প্রচুর এইরকম ছবি দেখছো, আশা করি পাহাড়ের এইরকম অনেক ছবি দেখছো তুমি, কিন্তু এর ভিতরে যে পাললিক শিলা আছে তুমি কি জানো? সেটা আজকে দেখানোর চেষ্টা করবো। ওকে, পাললিক শিলা কি? পাললিক শিলা হলো আবহাওয়া, জলবায়ু, কুয়াশা, তারপরে বলতে পারো বায়ুচাপ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, বন্যা, এইসবের কারণে কি হতে পারে, মাটির উপরের সারফেস যেটা আছে, মাটির একদম উপরে সারফেস আছে, এই সারফেসে যে মিনারেলসগুলো আছে, যে খনিজগুলো আছে, সেই খনিজগুলো ধুয়ে অথবা উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হতে পারে। তাহলে এখান থেকে আমার এই মাটির যেই খনিজ পদার্থ আছে এটা ট্রান্সফার হয়ে যদি আরেক জায়গায় যায়, সেখানে একটা লেয়ার তৈরি করলো। ওকে, সেটা মনে করো আমাদের ঢাকা থেকে সেটা এক জায়গায় গেল, ঢাকার বাইরে কোন এক জায়গায় গেল। আচ্ছা, বা মনে করো বাংলাদেশের পাশে মনে করো, আমি এইভাবে বোঝাই, বাংলাদেশের পাশে আছে ভারত থেকে একটা ধাপ আসলো, মায়ানমার থেকে আরেকটা অংশ আসলো, উপরে আছে হলো আমাদের নেপাল আছে, নেপাল থেকে আরেকটা অংশ আসলো। এখানে এসে কি হলো, একাধিক লেয়ার তৈরি হলো, একাধিক জায়গা থেকে একাধিক পলি মাটি এসে, বা একাধিক বলতে পারো খনিজ পদার্থ এসে কি করলো, একাধিক লেয়ার তৈরি করলো। এই যে লেয়ারটা তৈরি হবে, একের পর এক যেই লেয়ার তৈরি হবে, লেয়ারের মাধ্যমে যেই শিলা তৈরি হবে তাকেই বলা হয় পাললিক শিলা। তাহলে পাললিক শিলা কেন তৈরি হয়? আবহাওয়ার পরিবর্তনের কারণে, বা আবহাওয়া জলবায়ু পরিবর্তনের কারণে, অথবা ঝড় বৃষ্টি, কুয়াশা, আর্দ্রতা, বিভিন্ন কারণে, প্রাকৃতিক কারণে কি হতে পারে, এক জায়গায় মাটির এক জায়গার লেয়ার থেকে কি হতে পারে, মাটির উপরের সারফেসটা উড়ে এসে বা ধুয়ে গিয়ে আরেক জায়গায় গিয়ে যখন স্তর তৈরি করবে, তখন সেটাকে আমরা বলি পাললিক শিলা। ওকে, এটাই বলা আছে এখানে, পাললিক শিলা। আশা করি তোমরা এটা পড়ে নিতে পারবে, এবং তোমরা যদি এই স্লাইডটা পেতে চাও অবশ্যই একটু কমেন্ট করে জানাও, আমি তাকে দরকার ইনবক্সে পাঠিয়ে দিব। ওকে, এর পরবর্তীতে আমরা যেটা দেখব, যে একটু এইখানে একটু ছবিটা একটু, আমরা যেহেতু ছবি নিয়ে আসছি, ছবিটা একটু দেখার চেষ্টা করি। দেখো তো এখানে একটা লেয়ার না, দেখো এটা একটা লাল কালারের লেয়ার, আবার এখানেও কি একটা লেয়ার আছে না, দেখো একটা সাদা কালারের লেয়ার, আবার এই জায়গাটা একটু গাঢ় আর একটা কালারের লেয়ার আছে, দেখো এই জায়গাটা আবার ভিন্ন টাইপের একটা লেয়ার আছে। আবার একটু নিচে যদি এখানে একটু খেয়াল করে দেখো, এখানে একটা বাদামি কালারের লেয়ার আছে। তাহলে এখানে যে লেয়ারগুলো আছে, লেয়ারগুলো কি এমনি আসছে না? এমনি আসে না, অন্য কোথাও থেকে অন্য কোথাও থেকে কি বলে খনিজ পদার্থ উড়ে এসে অথবা ধুয়ে এখানে এসে একের পর এক লেয়ার তৈরি করছে। এখানে যে লেয়ার তৈরি করার কারণে যে পাথরটা তৈরি হয়েছে, যেই শিলাটা তৈরি হয়েছে, এই শিলার নামই হলো কি, এই শিলার নাম হলো পাললিক শিলা। আশা করি তোমরা বুঝতে পারছো পাললিক শিলাটা। পাললিক শিলা যদি আরও দু একটা ছবি দেখতে চাই, এটা দেখতে পারো তুমি। দেখো এখানেও ঠিক অনেকগুলো লেয়ার, এই যে উপরে একটা লেয়ার আছে, এই যে এই বরাবর একটা লেয়ার আছে। আবার তুমি যদি আর একটু খেয়াল করো, তুমি এই বরাবর একটা লেয়ার দেখতে পারো, এই যে এই বরাবর একটা লেয়ার দেখতে পারো, সাদা লেয়ার। হ্যাঁ, অনেকগুলো লেয়ার আছে, এই যে এখানে লেয়ার আছে, এই যে এই বরাবর লেয়ার আছে, আলাদা আলাদা। এই লেয়ারগুলো কি এমনি তৈরি হয়েছে না? এই লেয়ারগুলো ঠিক ওই কারণে, আগের বার যেই কারণগুলো বললাম সেই কারণেই তৈরি হয়েছে। তোমরা তো টিভিতে অথবা বিভিন্ন মুভি সিনে এইগুলা সচরাচর দেখো, তাই না? কিন্তু ওই সময় যদি তোমার মাথায় আসতো যে এটা আসলে পাললিক শিলা, এটা হলো একটা সেডিমেন্টারি রক, তাহলে তোমার পড়াশোনা বা দেখাটা আরও বেশি সার্থক হইতো। তো আশা করি এখন থেকে তুমি বুঝতে পারছো যে পাললিক শিলাগুলো আসলে কোনগুলা এবং কেন এইগুলা। লাস্ট যেই পার্টটা আছে সেটাকে বলা হয় রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলার ইংলিশ টার্মটা কি? রূপান্তরিত শিলার ইংলিশ টার্ম হলো মেটামরফিক রক। এটাকে বলা কি? মেটামরফিক রক। মেটামরফিক রক এই নামের ভিতরে রূপান্তরিত শিলা সব কিছু বলা আছে।
খেয়াল করো, ছোটোবেলা থেকে তুমিও যা পড়ছো আমিও তাই পড়ছি। কী পড়ছি আমরা পড়ছি যে পাললিক শিলা এবং আগ্নেয় শিলা পরিবর্তিত হয়ে যেই শিলা তৈরি করে তাকে রূপান্তরিত শিলা বলে, উদাহরণ কয়লা। শেষ। এইটুকুই, তাই না? আসলে পরিবর্তিত হয়টা কেমনে? পাললিক শিলা আর কি বলছে যে আগ্নেয় শিলা পরিবর্তিত হয়ে তৈরি হয়। কি পরিবর্তন হয়? পরিবর্তনটা কিসের হয়? পরিবর্তনটা হয় মূলত আকৃতির। কিসের পরিবর্তন? আকার আকৃতির পরিবর্তন হয়। এখন পাললিক শিলা অথবা আমার যেই আগ্নেয় শিলা আছে এর উপর যদি অধিক তাপ এবং চাপ দেওয়া হয় তাহলে অনেক সময় ওরা কি করতে পারে, নিজেদের আকার আকৃতি পরিবর্তন ঘটায়। নিজেদের আকার আকৃতি অথবা আকৃতির পরিবর্তন ঘটানোর ফলে ওরা নতুন শিলায় রূপান্তরিত হয়, এবং এই নতুন শিলাকেই বলা হয় কি, নতুন শিলাকে বলা হয় রূপান্তরিত শিলা বা বলা হয় মেটামরফিক রক। খেয়াল করো, মেটামরফিক রক হলো এমন এক ধরনের শিলা যা আগ্নেয় এবং ওই যে আমরা যা পড়ে আসছি, যা আগ্নেয় এবং পাললিক এবং অন্য কোনো শিলা থেকে অত্যাধিক তাপ, চাপ এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। শুধু তাপচাপের কারণে হবে না, রাসায়নিক বিক্রিয়া হতে পারে। ধরো তোমার কাছে একটা আছে পাললিক শিলা আর একটা আছে আগ্নেয় শিলা, এই দুইজন মিলে রাসায়নিক বিক্রিয়া করলো, তাহলে নতুন শিলা হয়ে গেল না বলো? কারণ আগ্নেয় শিলার উপাদান আর পাললিক শিলার উপাদান দুইটাই চেঞ্জ হয়ে গেছে, কারণ ওরা বিক্রিয়া করে নতুন রাসায়নিক উপাদান তৈরি করছে। সেটাকেও আমরা বলতে পারি কি, রূপান্তরিত শিলা। ওকে, একটু খেয়াল করো, এটা হলো গ্রিক শব্দ মেটামরফিস থেকে আসছে, যার নামের অর্থই হলো কি আকৃতির পরিবর্তন। মূলত পাললিক এবং আগ্নেয় শিলার আকৃতির পরিবর্তনের প্রভাবেই কি তৈরি হয়, রূপান্তরিত শিলা তৈরি হয়। যেমন উদাহরণ কি, উদাহরণ হলো কয়লা। ওকে, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যেখানে কি হয়েছে, ওরা মিক্সড হয়ে নতুন একটা শিলা তৈরি করছে, যেটা একটা রূপান্তরিত শিলা। যদি আমরা রূপান্তরিত শিলা আরও দুই একটা ছবি দেখতে চাই, এটা খুব ইম্পর্টেন্ট একটা অংশ। দেখো, গ্রানাইট একটা কি শিলা আমরা জানি? গ্রানাইট হইল আগ্নেয় শিলা। গ্রানাইট যদি ওই চাপে তাপে পড়ে যায় বা বিক্রিয়া করে ওরা কিসে রূপান্তরিত হতে পারে? নিচে রূপান্তরিত হতে পারে। তাহলে নিচ একটা কি বলতো? নিচ হলো একটা রূপান্তরিত শিলা। কার রূপান্তরিত শিলা? গ্রানাইটের রূপান্তরিত শিলা। আবার ব্যাসল্ট হলো একটা আগ্নেয় শিলা। এই ব্যাসল্ট যদি নিজেরা পরিবর্তিত হয়ে কি করে? অ্যামফিবোলাইট। এই অ্যামফিবোলাইট আবার কি শিলা? রূপান্তরিত শিলা। তো আমরা বুঝলাম কি, যে আমরা বুঝতে পারি যে এখান থেকে বলতে পারি যে গ্রানাইট রূপান্তরিত হয়ে নিচে রূপান্তরিত হয়, আবার ব্যাসল্ট রূপান্তরিত শিলা অ্যামফিবোলাইটে রূপান্তরিত হতে পারে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কি দেখলাম? আমরা তিনটা শিলা বুঝলাম, শিলা কাকে বলে সেইটা আগে বোঝার চেষ্টা করলাম, এবং তিন প্রকারের যে শিলা আছে তাদের একটা ডেমনস্ট্রেশন দেখার চেষ্টা করলাম। ওকে, তো এই ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমরা তিনটা শিলা আকার আকৃতি সম্বন্ধে ভালো একটা ধারণা আশা করি আজকে এই ভিডিওতে পেয়েছি। ওকে, তো তোমরা যারা এখনও এসএসসি 27 অথবা 28 ব্যাচে আছো, তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হলো যে প্রাইম পাঠশালা এসএসসি 2027 এবং 28 যারা আছে সবার জন্যই একটা কমন ব্যাচ একটা আয়োজন করার চেষ্টা করছি আমরা। সেটা আমরা শুরু করব এই মাসে, মানে এই মাসে 1 তারিখ থেকে শুরু হবে, এবং এটার ফ্রি ক্লাস তুমি করতে পারবা 1 সপ্তাহ ব্যাপী, 1 থেকে 7 তারিখ, 1 মে থেকে 7 মে পর্যন্ত আমরা ফ্রি ক্লাস রাখবো। এবং এই ফ্রি ক্লাসে তুমি কি পাবা? এই ফ্রি ক্লাসে তুমি জুম ফ্রি ক্লাস পাচ্ছ, জুমে এসে লাইভ ক্লাস করতে পারছো, এবং এই লাইভ ক্লাসের মাধ্যমে তুমি তোমার ডাউট সলভ করতে পারবা, তুমি গাইডলাইন পাবা, এবং তোমার এসএসসি যত রকম তোমার কাছে কনফিউজিং কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবা। ওকে, তো এই লাইভ ক্লাস করতে গেলে তোমাকে কী করতে হবে? কিছুই না, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ করলে একটা আমাদের প্রিমিয়াম গ্রুপ আছে, এই গ্রুপে তুমি ফ্রি ঢুকতে যেতে পারবা। আমাদের সাথে একটা সপ্তাহ তুমি লাইভ ক্লাস করে দেখো, যদি ভালো লাগে তাহলে মেন কোর্সে এনরোল করো, আর যদি না লাগে তাহলে ওখানেই থাকলে কি হবে, তুমি যদি ওই গ্রুপে থাকো, ওই গ্রুপে আমরা নিয়মিত আপডেট দেবো, এবং মাঝে মাঝে আমরা লাইভ ক্লাস নেব এবং গাইডলাইন সেশন দেবো। সাথে সাথে তোমাদেরকে ওই গ্রুপে আমরা ফ্রি অনেক বেশি কি বলা হয় অ্যাডভাইস দেওয়া এবং বিভিন্ন নোট শেয়ার করব, এবং বিভিন্ন প্র্যাকটিস শিটও ওখানে শেয়ার করা হবে। তো ফ্রি তুমি অনেক কিছুই ওখানে পেয়ে যেতে পারো। তো অবশ্যই তুমি চাইবে না যে এইরকম একটা অপরচুনিটি মিস করতে, যেহেতু ফ্রি ক্লাস, অবশ্যই তুমি চাইবে যে এমন একটা অপরচুনিটি অবশ্যই লুফে নিতে। ভালো লাগলে খুব অল্প টাকার ভিতরে কোর্সটা রাখা হবে, 7-8 মাসের কোর্স, আন্ডার 1500 মানে 1500 টাকার ভিতরে রাখা হবে। তো আশা করি তেমন কোনো ইস্যুস হবে না, কারো প্রবলেম থাকলে আমাদেরকে জানাতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। ধন্যবাদ সবাইকে।